সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা মহান সৃষ্টিকর্তার অপার কৃপায় অনেক ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ইউটিউব ক্লাসে। আজ আমি তোমাদের সাথে মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আশা করব তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুরো আলোচনাটি ভালো মতো মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তুমি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই তুমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও যদি তোমার আজকে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে। তো চলো দেখি আজ আমার আলোচনায় তোমাদের জন্য কি রয়েছে। আজ আমি তোমাদের সাথে এই উদ্দীপকের আলোকে অঙ্কটি সমাধান করে দেখাবো। প্রথমে আমরা উদ্দীপকটি ভালো করে একটু পড়ে নেই। দেখো কি কি তথ্য রয়েছে উদ্দীপকে। জনাব শিমুল তার ব্যবসায়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করেন না। নিম্নোক্ত তথ্যসমূহ তার হিসাব বই হতে সংগ্রহ করা হয়েছে। নগদ তহবিল শুরুতে ছিল ৩৫, শেষে ছিল ৫০,৫০০। দেনাদার শুরুতে ৪০,০০০, শেষে ছিল ৩৫,৫০০। পাওনাদার শুরুতে ছিল ২৫,০০০, শেষে ছিল ২০,০০০। মজুত পণ্য ৭০,০০০, ১,২০,০০০। ঋণ ব্যাংক ঋণ শুরুতে ছিল না, শেষে ছিল ১০,০০০। আসবাবপত্র শুরুতে ছিল, শেষে ছিল না। অগ্রিম উপহার শুরুতে ছিল ১,০০০, শেষে নেই। বকেয়া বেতন শুরুতে নেই, শেষে আছে। এবার নিচে একটি তথ্য দেওয়া আছে। জনাব শিমুল তার বিভিন্ন প্রয়োজনে প্রতি মাসে ৫,০০০ টাকা উত্তোলন করেন। এছাড়াও তিনি ব্যবসায়ের প্রয়োজনে ৩০,০০০ টাকা নতুন করে বিনিয়োগ করেন। এবার আমরা একটু আলোচনা করব বেসিক বিষয় নিয়ে। এখানে কী সমস্যায় আমাকে পড়তে হবে। গতানুগতিক প্রশ্ন একই রকম। প্রারম্ভিক মূলধন নির্ণয় করো, সমাপনী মূলধন নির্ণয় করো, লাভ ক্ষতি নির্ণয় করো। মূলত বেসিক জিনিসটা এটাই প্রশ্ন। কিন্তু আমার প্রবলেম তৈরি করবে কোথায়, খেয়াল করো। এখানে যেগুলো দুই পাশেই দেওয়া আছে এগুলোতে আমার কোনো কনফিউশন নেই, কিন্তু যেখানে এক পাশে দেওয়া আছে আরেক পাশে দেওয়া নেই, সেখানে আমাকে একটি বিশেষ বিবেচনা করে সমাধান করতে হয়। যেমন দেখো, এখানে ব্যাংক ঋণ শুরুতে ছিল না, শেষে আছে। শুরুতে না থাকলে কোনো সমস্যা নেই, আমার এটার জন্য কোনো মাথা ব্যথা করতে হবে না। কিন্তু শেষে যদি না থাকে তাহলে কিন্তু আমাকে একটা বিবেচনা করতে হবে। যেমন ব্যাংক ঋণ শুরুতে নেই, আমার কোনো বিবেচনার কোনো প্রয়োজন নেই। প্রারম্ভিক ব্যাংক ঋণ নেই, তবে সমাপনী ব্যাংক ঋণ আছে। আমরা সমাপনী মূলধন নির্ণয় করার সময় সমাপনী দায় হিসাবে ১০,০০০ টাকা দেখাতে হবে। এবার আসি আমরা আসবাবপত্রে। আসবাবপত্র একটি স্থায়ী সম্পদ, শুরুতে আছে, শেষে নাই। কেন নাই তার কোনো কারণও কোথাও কিন্তু বলা হয়নি। তাহলে আমি ধরে নিব যেহেতু এটি স্থায়ী সম্পদ, শুরুতে থাকলে এটি শেষেও থাকবে। যদি এখানে নিচে বলতো কিছু বিক্রি করা হয়েছে, তাহলে আমি মাইনাস করে দেখাতাম এই সমাপনী কলামে। যদি বলতো নতুন আসবাবপত্র কেনা হয়েছে, তাহলে আমি এই পুরনো আসবাবপত্রের সাথে যোগ করে দেখাতাম। যেহেতু কিছুই বলেনি, তাই আমি ধরে নিব আসবাবপত্র স্থায়ী সম্পদ, শুরুতে যা ছিল শেষেও তাই লিখতে হবে। অর্থাৎ সমাপনী মূলধন লেখার সময় আসবাবপত্র ২০,০০০ টাকা আমাকে আবার লিখতে হবে। অগ্রিম উপহার দেখো, শুরুতে আছে ১,০০০ টাকা, শেষে নেই। কেন নেই? নিশ্চয়ই এই উপহারটা আদায় পরিশোধ হয়ে গেছে। তবে এখানে মজার বিষয় হচ্ছে চলতি লেনদেনের বেলায় শুরুতে থাকলে, শেষে না থাকলে আমি শেষে লিখব না, কারণ কোনো কনসিডার করার মতো কোনো কিছুই, কোনো তথ্য কোথাও দেয়নি। আমি বিবেচনা যে করব, তাই নাই মানে নাই। চলতি লেনদেনের বেলায় শুরুতে থাকলে, শেষে না থাকলে কিছুই করতে হবে না। তবে এই কথাটা ভালো করে মনে রাখতে হবে, দীর্ঘমেয়াদী লেনদেনের বেলায় শুরুতে থাকলে, শেষে না থাকলে, শেষে কিন্তু কোনো পরিবর্তনের ঘটনা না থাকলে তোমাকে তা লিখতে হবে। আমি একটু তোমাকে খাতায় লিখে দেখাচ্ছি বিষয়টা। চলতি হিসাবের বেলায়, চলতি হিসাবের বেলায় বলতে বোঝাচ্ছে, ধরো চলতি সম্পদ ও চলতি দায়। চলতি হিসাবের বেলায় বছরের বা হিসাবকালের শুরুতে আছে, তবে শেষে নেই। এক্ষেত্রে শেষে কিছু লেখা যাবে না, তবে
পরিবর্তন হওয়ার মতো তথ্য থাকলে শেষে পরিবর্তন করে লিখতে হবে। এই কথাটি দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে চলতি লেনদেন বলতে, চলতি হিসাব বলতে বোঝাচ্ছে চলতি সম্পদ এবং চলতি দায়, এগুলো বছরের শুরুতে আছে কিন্তু শেষে নেই। যদি আদায় পরিশোধের কথা কোনো তথ্য না দেয় তাহলে শেষে আমি এটা লিখব না। তবে ঠিক তার উল্টো স্থায়ী লেনদেনের বেলায় আমি স্থায়ী লেনদেনের তথ্যটাও তোমাকে আমি লিখে দেখাচ্ছি। দীর্ঘমেয়াদী হিসাবের বেলায় এখানে বলা হচ্ছে স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী দায় হিসাব কালের শুরুতে আছে, তবে শেষে না থাকলে শুরুর মূল্যই শেষে লিখতে হবে। শেষে লিখতে হবে, শুরুতে যা ছিল শেষে আমি তাই লিখব স্থায়ী লেনদেনের বেলায়, স্থায়ী সম্পদ বা স্থায়ী দায়ের বেলায়। তবে যদি পরিবর্তনের কোনো তথ্য থাকে সেই অনুযায়ী লিখতে হবে। তবে পরিবর্তন হবার মতো তথ্য থাকলে পরিবর্তন করেই লিখতে হবে। এই রুলসটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখন আমি তোমাদেরকে প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। চেয়েছে প্রারম্ভিক মূলধন। তাহলে প্রথমে আমাকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে গেলে প্রারম্ভিক সম্পদগুলো লিখতে হবে। প্রারম্ভিক সম্পদ, বছরের শুরুতে যে সম্পদ ছিল, একটু প্রশ্নটি খেয়াল করো। বছরের শুরুতে কি কি সম্পদ ছিল? এই যে দেখো, শুরুতে ছিল নগদ তহবিল, দেনাদার, পাওনাদার। এই যে শুরুর কলাম হচ্ছে এইটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক দায়। মজুত পণ্য প্রারম্ভিক সম্পদ, ব্যাংক ঋণ শুরুতে ছিল না, আসবাবপত্র ছিল, অগ্রিম ওভারা আয়, আয়ের অগ্রিম দায়, এটা দায় ছিল, বকেয়া বেতন শুরুতে নেই, সো এটা নিয়ে কোনো টেনশন নেই। তাহলে আমাকে এখানে মিলিয়ে ঝিলিয়ে দিয়েছে, আমাকে বাছাই করে সম্পদ আর দায় আলাদা করতে হবে। আমি এবার সম্পদগুলো আলাদা করছি। দেখো, প্রথমে নগদ তহবিল। নগদ তহবিল শুরুতে ছিল 35,000 টাকা। 35,000 টাকা। দেনাদার ছিল 40,000 টাকা। শুরুতে দেনাদার ছিল 40,000 টাকা। তারপরে ছিল পাওনাদার দায়, মজুত পণ্য সম্পদ। আমরা লিখব এবার মজুত পণ্য। মজুত পণ্য ছিল 70,000 টাকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক ঋণ দায়, আসবাবপত্র ছিল 20,000 টাকা। লিখব আসবাবপত্র। আসবাবপত্র ছিল 20,000, এটা স্থায়ী সম্পদ। এরপরে আমরা অগ্রিম ওভারা পাচ্ছি, দায় হিসেবে লিখব। বকেয়া বেতন, এটাও দায়, এটা নেই শুরুতে তাই লিখছি না, আমার সম্পদ লেখা শেষ। এবার আমরা সম্পদগুলো যোগ করে মোট করে দেখাবো। আমার মোট সম্পদ হয়েছে 1,65,000 টাকা। 1,65,000 টাকা। এখান থেকে আমি বছরের শুরুর দায়গুলো বাদ দিয়ে দিব। বছরের শুরুর দায় আমি শিরোনাম করি প্রারম্ভিক দায়।
মাইনাস প্রারম্ভিক দায়। প্রারম্ভিক দায় হিসেবে ছিল প্রথমে পাওনাদার। পাওনাদার ছিল কত? প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি পাওনাদার ছিল 25,000 টাকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক ঋণ শুরুতে ছিল না, অগ্রিম উপভাড়া। উপভাড়া আয়, আয়ের অগ্রিম দায়। অগ্রিম উপভাড়া ছিল 1,000। অগ্রিম উপভাড়া 1,000 টাকা ছিল। এবার আমরা 1,000 টাকা বাদ দিব। 25 আর 1 হচ্ছে 26,000 টাকা। 26,000 টাকা আমরা প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টি বাদ দিব। তাহলে আমার মোট সম্পদ ছিল 1,65,000, এখান থেকে আমরা বাদ দিব 26,000। প্রারম্ভিক দায় থাকলো আমার 1,39,000 টাকা। 1,39,000 টাকা, এটা হচ্ছে আমার প্রারম্ভিক দায়, প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। এবার আমি যাব আমার খ নম্বর প্রশ্নে। সমাপনী মূলধন আমি এখন নির্ণয় করে দেখাবো। সমাপনী মূলধন নির্ণয় করতে গেলে প্রথমে আমাকে সমাপনী সম্পদগুলো একত্রে করতে হবে। সমাপনী সম্পদ, বছরের শেষের সম্পদগুলোকে মূলত আমরা সমাপনী সম্পদ বলে থাকি। তাহলে এবার দেখব 31/12/2017 তারিখে যে সম্পদগুলো ছিল, এর মধ্যে নগদ তহবিল ছিল। নগদ তহবিল লিখব আগে। নগদ তহবিল ছিল 50,500 টাকা। 50,500 টাকা। এরপরে দেনাদার ছিল 35,500 টাকা। 35,500 টাকা। দেনাদারের পর মজুদ পণ্য ছিল 1,20,000 টাকা। 1,20,000 টাকা। এরপরে সম্পদ ছিল আসবাবপত্র, শুরুতে ছিল, শেষে কিন্তু ছিল না। আবারও একটু প্রশ্নে লক্ষ্য করো, দেখো আসবাবপত্র আমার শুরুতে ছিল, শেষে কিন্তু নেই। স্থায়ী সম্পদ হওয়াতে কোনো কারণ কোথাও না পাওয়াতে আমি ধরে নিব শুরুতে স্থায়ী সম্পদ যা ছিল শেষেও তাই থাকবে, অর্থাৎ এখানেও আমি 20,000 টাকাই লিখে দিব। এই সমাপনী সম্পদ হিসেবে আমি আসবাবপত্র লিখব 20,000 টাকা। আসবাবপত্র 20,000 টাকা। তারপরে আমি যাব পরবর্তী সম্পদ, অগ্রিম ওভার দায়, বকেয়া বেতন দায়। আমার আর কোনো সম্পদ নেই। এবার আমি যোগ করব, সমাপনী সম্পদগুলো যোগ করে আমি যোগফলটি দেখাবো। আমার মোট সম্পদ হচ্ছে 2,26,000 টাকা। সমাপনী সম্পদ 2,26,000। এখান থেকে আমি বাদ দিব সমাপনী দায়গুলো। বাদ সমাপনী দায়। বছরের শেষের দায়গুলোকে আমরা বলি সমাপনী দায়। বছরের শেষে পাওনাদার ছিল 20,000 টাকা। পাওনাদারের পরে দায় ছিল ব্যাংক ঋণ 10,000 টাকা। ব্যাংক ঋণ 10,000 টাকার পরে আমরা দেখতে পাচ্ছি অগ্রিম উপভাড়া শেষে ছিল না, বাট বকেয়া বেতন ছিল শেষে 20,000 টাকা। বকেয়া বেতন ছিল 20,000 টাকা। তাহলে এবার আমরা এখানে যোগ করে দেখি, 30, 20, 50,000 টাকা। এই 50,000 টাকা হচ্ছে সমাপনী দায়। সমাপনী সম্পদ 2,26,000 টাকা। এখান থেকে এখানে বাদ দিয়ে আমি দেখি কত টাকা থাকে।
2,26,000 টাকা ছিল সমাপনী সম্পদ, এখান থেকে মাইনাস করব 50,000 টাকা, রইল 1,76,000 টাকা। 1,76,000 টাকা, এটা হচ্ছে আমার সমাপনী মূলধন। এবার আমাকে এটাকে শিরোনাম লিখতে হবে সমাপনী মূলধন। এখানে আমি শিরোনাম লিখব সমাপনী মূলধন। সমাপনী মূলধন। এবার আমরা গ নম্বর প্রশ্নে যাব, লাভ অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য। লাভ ক্ষতি বের করতে গেলে সবার প্রথমে আমাকে লিখতে হবে সমাপনী মূলধন। সমাপনী মূলধন আমরা খ নম্বর প্রশ্নে এটা কিন্তু করেছি। খ নম্বর প্রশ্নে আমরা সমাপনী মূলধন বের করেছিলাম। মূলধনের পরিমাণ ছিল 1,76,000 টাকা। 1,76,000 টাকা। এবার সূত্রের নিয়মানুযায়ী এবার লিখব উত্তোলন। উত্তোলনের লাইনটি একটু ভালো করে তুমি দেখে নাও আরেকবার। দেখো উত্তোলনে কি বলেছে, জনাব শিমুল, এই একদম লাস্ট লাইনে, জনাব শিমুল বিভিন্ন প্রয়োজনে প্রতি মাসে 5,000 টাকা উত্তোলন করে। অঙ্কটি তো আমাদের বার্ষিক, প্রতি মাসে 5,000 উত্তোলন করলে, বছরে উত্তোলন করলে 5 গুণন 12, এইভাবে আমাকে দেখাতে হবে। প্রতি মাসে বলাতে 12 দিয়ে গুণ করে উত্তোলনের পরিমাণ বৃদ্ধি করে দেখাতে হবে। তাহলে আমার কাজটি হচ্ছে প্রতি মাসে উত্তোলন যদি হয় 5,000, এভাবে 12 মাস উত্তোলন করবে, তাহলে মোট হবে 60,000, 60,000 টাকা। এবার আমি এটাকে যোগ করে দিব, 1,76,000 যোগ 60, মোট 2,36,000। এখান থেকে আমাকে বাদ দিতে হবে প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন। এবার আমরা প্রারম্ভিক এবং অতিরিক্ত মূলধন বাদ দিই। বাদ প্রারম্ভিক মূলধন, এটা আমরা ক হতে পাবো। ক নম্বর প্রশ্নে আমরা এটা বের করেছিলাম। ক নম্বরে আমাদের কত ছিল আমরা দেখে নেই। কতে আমার বের হয়েছিল 1,39,000 টাকা। 1,39,000 টাকা। এবার আমি অতিরিক্ত মূলধন লিখব। একটু প্রশ্নটা দেখে নেই, অতিরিক্ত মূলধনের লাইনটা কি বলেছে। এই দেখো অতিরিক্ত মূলধনে কি বলেছে, এছাড়াও তিনি ব্যবসায়ের প্রয়োজনে 30,000 টাকা নতুন করে বিনিয়োগ করেন। এই যে নতুন করে বিনিয়োগ করলেন, এই অংশটুকুই হচ্ছে অতিরিক্ত মূলধন, 30,000 টাকা। এবার অতিরিক্ত মূলধন হিসেবে আমরা 30,000 টাকা লিখব। অতিরিক্ত মূলধন 30,000 টাকা। তাহলে আমার যোগ করলে কত হয়, 1,69,000 টাকা। এবার আমি 69,000 টাকা বাদ দিব। বাদ দিলে কত হয় আমরা দেখব, 2,36,000 মাইনাস 1,69,000, 67,000 টাকা। এই করে আমি আমার ছকটাকে ক্লোজ করে দিব। যেহেতু আমার টাকা পজিটিভ এসেছে, সমাপনী সম্পদ আর উত্তোলনের সমষ্টি 2,36,000, আর প্রারম্ভিক আর অতিরিক্ত মূলধনের সমষ্টি হচ্ছে 1,69,000। যেহেতু এটি ছোট হয় এবং টাকা যখন পজিটিভ হয় তখন আমার হয় প্রফিট, তাহলে লিখবো আমি এটা মুনাফার পরিমাণ। মুনাফার পরিমাণ। আমার শেষ হয়ে গেল আজকের এই অঙ্কটি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখে অঙ্কটিকে বোঝার চেষ্টা করেছ। এখন আমি তোমাদেরকে এই অঙ্কটি সমাধান করে দেখাবো। এই অঙ্কের মাধ্যমেই আমার একতরফা দাখিলার অঙ্কগুলোর
ক্লাসগুলো শেষ হবে আমি এই অঙ্কটি সহ সর্বমোট 6টি একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক তোমাকে শেখাচ্ছি, যেখান থেকে তোমার মাধ্যমিক শ্রেণীতে একতরফার অঙ্ক নিয়ে আর কোনো সমস্যায় তোমাকে পড়তে হবে না। তুমি এতটুকু অঙ্কই যদি করতে পারো, যে কোনো বোর্ড কোশ্চেনের সমাধান তুমি অনায়াসেই করতে পারবে। মোটামুটি আমি সব প্যাটার্নের অঙ্কই আমার এই 6টি অঙ্কের মধ্যে রেখেছি। মনোযোগ দিয়ে এই 6টি অঙ্ক যদি তুমি প্রথম পার্ট 1, তারপরে পার্ট 2, তারপরে পার্ট 3 এভাবে যদি ভিডিওগুলো দেখো, অবশ্যই তুমি এই অঙ্কের মধ্যে আর কোনো সমস্যা খুঁজে পাবে না। তো আমরা উদ্দীপকটি আগে একটু পড়ে দেখি কি কি তথ্য রয়েছে। জনাব পলাশ তার ব্যবসায়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করেন না। নিম্নোক্ত তথ্যসমূহ তার হিসাব বই হতে সংগ্রহ করা হয়েছে। কি কি তথ্য? হাতে নগদ সম্পদগুলো ছিল, প্রারম্ভিকে ছিল, সমাপনী ছিল, সব রেডি করা আছে এখানে, সম্পদগুলো সব রেডি করা। হাতে নগদ, প্রাপ্য হিসাব, মজুদ পণ্য, তৈজসপত্র, অগ্রিম মজুরি, বিনিয়োগের সুদ। আর দায় দেওয়া আছে, প্রদেয় হিসাব, ব্যাংক ঋণ, এই যে দেওয়া আছে, প্রারম্ভিক, সমাপনী, সব রেডি করা আছে এখানে। নিচে তথ্যটি আমরা ছকটা একটু আলোচনা করি। দেখো এখানে অগ্রিম মজুরি শুরুতে ছিল, শেষে নেই। এটা চলতি লেনদেন, অগ্রিম মজুরি চলতি সম্পদ, তাই এটি শুরুতে আছে, শেষে না থাকলে, কোনো পরিবর্তনের কথা কোথাও বলা না থাকলে আমরা শেষে লিখতে যাব না। তবে শুরুতে না থাকলে শেষে থাকলে এটাও কোনো সমস্যা নেই, শুরুতে নাই লিখব না, শেষে আছে শেষেই আমরা লিখব। দ্যাট মিনস সমাপনী মূলধন বের করার সময়ই আমরা এটা লিখব। এখানে লক্ষ্য করো, ব্যাংক ঋণ শুরুতে ছিল, শেষে কিন্তু নেই। প্রশ্ন হচ্ছে কেন নেই? শেষে যদি না থাকে, এটা তো দীর্ঘমেয়াদী দায়, কোথাও কোনো তথ্য নাই, আমি ধরে নেব এটা দীর্ঘমেয়াদী দায়, শুরুতে ছিল, শেষেও থাকবে। এভাবেই আমাকে সমাধানটি করতে হবে। এখানে যে তথ্যটি বলেছে খেয়াল করো, যারা পলাশ তার বিভিন্ন প্রয়োজনে প্রতি মাসে 5,000 টাকার পণ্য এবং মোট 33,000 টাকার নগদ উত্তোলন করেন। এই জায়গাটি একটু ভালো করে খেয়াল করো। প্রতি মাসে 500 টাকার পণ্য উত্তোলন করেন, তাহলে 12 দিয়ে গুণ করে বার্ষিক উত্তোলন বের করতে হবে। আর নগদ উত্তোলনের বেলায় দেখো কি বলেছে, মোট 33,000 টাকা। এটা কিন্তু 12 দিয়ে গুণ হবে না, এখানে নগদ উত্তোলন মোট হবে 33,000, আর পণ্য উত্তোলন 500 টাকাকে 12 দিয়ে গুণ করে বার্ষিক উত্তোলন বানিয়ে তারপরে উত্তোলনের সাথে আমাকে যোগ করতে হবে। এরপরে বলেছে এছাড়াও তিনি ব্যবসায়ের প্রয়োজনে 22,000 টাকা নতুন করে বিনিয়োগ করেন। এটা হচ্ছে ব্যবসায়ের অতিরিক্ত মূলধন। এই ছিল আমার মোটামুটি তথ্য। এবার আমি পর্যায় প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, লাভ ক্ষতির পরিমাণ বের করে দেখাবো ছকের মধ্যে। চলো আমরা ছকে চলে যাই। প্রথমেই আমি প্রারম্ভিক সম্পদগুলো লিখে নিব। প্রারম্ভিক সম্পদ, বছরের শুরুতে যে যে সম্পদ ছিল, হাতে নগদ ছিল, হাতে নগদ শুরুতে ছিল 15,000। তারপরে ছিল প্রাপ্য হিসাব 54,000, প্রাপ্য হিসাব মানে দেনাদার, ছিল 54,000 টাকা। তারপরে ছিল মজুদ পণ্য 78,000 টাকা। দুঃখিত, প্রাপ্য হিসাব ছিল 45,000 টাকা, 54,000 টাকা নয়, 45,000 টাকা। আর মজুদ পণ্য ছিল 87,000 টাকা। দেখো এখানে আমার একটা ভুল হয়েছে, আমি ধরতে পেরেছি ভুল হয়েছে। ভুলটা হয়েছে আসলে, এই ভুলটা তোমার নিজেরও কিন্তু হতে পারে। আমার কি কারণে ভুলটা হয়েছে, আমি প্রশ্নটা যখন বানিয়েছিলাম তখনই কিন্তু আমি ওই ধরনের একটা পরিকল্পনা করেছি যে আমার এমন ধরনের কিছু প্রবলেম তৈরি করলে আমার অবশ্যই একটা ভুল করার চান্স থাকবে। তো অনেক সময় প্রশ্নকর্তা আমাদেরকে কনফিউজড করার জন্য মাঝে মাঝে প্রশ্নের মধ্যে এই ধরনের কাজগুলো করে থাকেন। আমি তোমাকে প্রশ্নটা আবারও দেখাই, আমার কেন ভুল হয়েছে কারণটি একটু খুঁজে দেখো। আমার হওয়ার কথা 45, আমি ভুলে লিখে ফেলেছি 54,000। আর আমি যখন 87,000 টাকা লিখছিলাম, আমার 78 হাতে চলে আসছিল, 7 লেখার একটা স্টাইল চলে আসছিল। আসলে এটা একটা প্রশ্নকর্তার চালাকি। চালাকিটা একটু খেয়াল করে দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে চালাকিটা কি, একটু দেখো।
দেখো প্রাপ্য হিসাব শুরুতে 45, শেষে 54, এই যে 4-এর জায়গায় 5, 5-এর জায়গায় 4, একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন চোখ তোমার এটা ভুল দেখতে পারে অনেক সময়, 45-কে 54 দেখতে পারে, 54-কে 45 দেখতে পারে। ঠিক এখানে দেখো 87,007, আগে 8 পরে গিয়ে এটা হয়ে গেছে আবার 78,000। তদ্রূপ এখানে হয়েছে দেখো 23,000, এখানে হয়ে গেছে 32,000। মানে তোমাকে কনফিউশন করার জন্য প্রশ্নকর্তা নানান ধরনের কৌশল অ্যাপ্লাই করতে পারে। এখানে দেখো প্রদেয় হিসাব ছিল 52,000, হয়ে গেছে 25,000। তাহলে 25,000কে 52, 52কে 25 তুমি লিখলেই কিন্তু অঙ্কটায় ভুল করে ফেললে। আমি যেমন ভুল করেছি তোমারও কিন্তু ভুল করার চান্স আছে। তাহলে তোমাকে খুব সতর্ক থেকে এই ধরনের প্রবলেমগুলোকে ফেস করতে হবে। আমিও প্রবলেম পড়েছি, তুমিও পড়তে পারো, তাই সো অ্যালার্ট হতে হবে আমাদেরকে এই অঙ্ক করার জন্য। তাহলে মজুদ পণ্য লিখেছি আমরা 87,000। এর পরবর্তী সম্পদ হচ্ছে তৈজসপত্র 23,000। তৈজসপত্র 23,000। তারপরে আমরা দেখতে পাচ্ছি অগ্রিম মজুরি শুরুতে আছে 2,500। 2,500 টাকা। বিনিয়োগের বকেয়া সুদ, আয়ের বকেয়া, সম্পদ, চলতি সম্পদ, এটা সমাপনীতে আছে, প্রারম্ভিকে নেই। তাহলে প্রারম্ভিক সম্পদের কাজ করা শেষ। এবার আমি যোগ করে দেখব কত টাকা হয়। আমার যোগফল হয়েছে 1,72,500 টাকা। 1,72,500 টাকা, এটা হলো মোট প্রারম্ভিক সম্পদ। এখান থেকে আমি প্রারম্ভিক দায়গুলো বাদ দিব। প্রারম্ভিক দায় প্রথমে রয়েছে প্রদেয় হিসাব, এটা পাওনাদার। প্রদেয় হিসাব মানে হচ্ছে পাওনাদার। প্রদেয় হিসাব শুরুতে ছিল 52,000। ব্যাংক ঋণ শুরুতে ছিল 32,000। এবার আমি যোগ বিয়োগ করে দেখব কত হয়। 52 আর 32 হয় 84,000 টাকা। 84,000 টাকা আমি মোট সম্পদ থেকে দায় বাদ দিয়ে দেখব প্রারম্ভিক মূলধন কত হয়। আমার প্রারম্ভিক সম্পদ ছিল 1,72,500 আর প্রারম্ভিক দায় ছিল 84,000। মাইনাস করে দেব 84,000, হলো আমার 88,500 টাকা। এটা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। এবার আমি বের করব সমাপনী মূলধন। সমাপনী মূলধন বের করতে গেলে প্রথমে আমার লাগবে সমাপনী সম্পদগুলো। সমাপনী সম্পদ মানে হিসাবকালের শেষের দিনের যে সম্পদ। সমাপনী সম্পদ বছরের শেষে যেগুলো ছিল। হাতে নগদ ছিল 51,000। নগদ ছিল 51,000 টাকা। প্রাপ্য হিসাব ছিল 54,000 টাকা। তারপরে আমার মজুদ পণ্য ছিল 78,000 টাকা। মজুদ পণ্য ছিল 78,000। তারপরে আমার তৈজসপত্র ছিল 32,000। 32,000। অগ্রিম মজুরি শেষে ছিল না, আর লিখব না। 1, 2, 3, 4, 5। এবার লিখব আমরা বিনিয়োগের বকেয়া সুদ।
বিনিয়োগের বকেয়া সুদ শেষে ছিল 1200 টাকা। বিনিয়োগের বকেয়া সুদ এখানে কেন লিখলাম, একটু যুক্তিটা বোঝার চেষ্টা করি। ধরো বকেয়া নেই, এটা বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ হচ্ছে আয়। আয়ের বকেয়া সূত্র বলে, অ্যাকাউন্টিংয়ের সূত্র বলে আয়ের বকেয়াকে সম্পদ। তাই কিন্তু আমরা এখানে সম্পদ হিসাবে বিনিয়োগের বকেয়া সুদটাকে লিখেছি। সম্পদ পাস আমার শেষ হয়ে গেছে, এবার আমি যোগ করব। আমার সমাপনী সম্পদের যোগফল হয়েছে 2,16,200 টাকা। 2,16,200 টাকা। এবার আমি এই 2,16,200 থেকে আমি সমাপনীর দায়গুলো বাদ দিব। বাদ সমাপনী দায়। সমাপনী দায় বছরের শেষের দায়, প্রদেয় হিসাব ছিল 25,000। 25,000। ব্যাংক ঋণ শুরুতে ছিল কিন্তু শেষে ছিল না, লক্ষ্য করো। ব্যাংক ঋণ, এই যে ব্যাংক ঋণ শুরুতে ছিল শেষে কিন্তু ছিল না, তার মানে শুরুতে থাকলে শেষে না থাকলে দীর্ঘমেয়াদী লেনদেনের বেলায় শুরুতে যা থাকবে শেষে তাওই লিখতে হবে। অর্থাৎ এই 32,000 টাকাই আমি এখানে লিখে দিব। কোনো পরিবর্তন হওয়ার কোনো তথ্য আমি কোথাও পাইনি। অর্থাৎ শুরুতে ব্যাংক ঋণ ছিল 32, এটা দীর্ঘমেয়াদী দায় ধরে শেষেও আমি 32,000 টাকাই লিখে দিব। এই এবার আমি ওই 2,16,200 থেকে এই যোগফলটি বাদ দিয়ে দেখাবো। কত হয়? 5,57,000 টাকা। 2,16,200 থেকে 57,000 টাকা বাদ দিয়ে আমি দেখব সমাপনী মূলধন কত হয়। আমার সমাপনী সম্পদ ছিল 2,16,200, এখান থেকে সমাপনী দায় 57,000 বাদ দিতে হবে। বাদ দিলে থাকে আমার 1,59,200। 59,200 টাকা। এটার নাম হচ্ছে সমাপনী মূলধন। সমাপনী মূলধন। এবার এই প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন এই দুটো তথ্য নিয়ে আমরা লাভ ক্ষতির পরিমাণ বের করে দেখাবো। লাভ ক্ষতি বের করতে গেলে প্রথমে আমাকে সমাপনী মূলধন লিখতে হবে। সমাপনী মূলধন আমরা খ নম্বর প্রশ্নে পেয়েছি। খ নম্বরে আমরা পেয়েছি সমাপনী মূলধন 1,59,200 টাকা। 1,59,200 টাকা। আমি কোনো এক ক্লাসে বলেছিলাম যদি উত্তোলন দ্বিগুণ 2 রকমের থাকে তাহলে আমাকে কিন্তু টাকার খরচ 3টি করতে হবে। আমি গত অঙ্কটিভাবে করিয়ে দেখিয়েছি। আজ আমি 2 কলামে কীভাবে করা লাগে সেটাও দেখাচ্ছি, যেন তুমি কোনোটাতে কনফিউজড না হও। যে কোনো ছক, 2 ছকেও তুমি করতে পারবে, 3 ছকেও তুমি করতে পারবে। আমি দুটো সমাধানই তোমাকে করে দেখালাম। তো এবার লিখব আমরা উত্তোলন, যোগ করব উত্তোলন। উত্তোলন এ প্রশ্নে 2ভাবে দেওয়া আছে। 2ভাবে কীভাবে দেওয়া আছে একটু প্রশ্নটি দেখে নাও। এই যে দেখো, লাস্ট লাইনে বলেছে জনাব পলাশ তার বিভিন্ন প্রয়োজনে প্রতি মাসে 500 টাকার পণ্য উত্তোলন করে আর মোট 33,000 টাকার নগদ উত্তোলন করেছেন। তাহলে প্রতি মাসেরটায় 12 দিয়ে গুণ করে নিতে হবে, আর মোটের বেলায় আমাকে মোট যা ছিল তাই লিখতে হবে। তাহলে প্রথমে আমি পণ্য লিখব। প্রতি মাসে 500 টাকা, এভাবে 12 মাস উত্তোলন করলে 6,000 টাকা উত্তোলন করবে। আর এরপরে নগদ অর্থ উত্তোলন করেছে সে 33,000 টাকা। তাহলে হলো কত আমার উত্তোলন? 33,6 39,000 টাকা। এবার আমি 1,59,200 সাথে 39,000 টাকা যোগ করে দেখাবো। 1,59,200 যোগ 39,000, 1,98,200 টাকা। এখান থেকে আমি প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন বাদ দিব।
প্রারম্ভিক মূলধন আমরা ক হতে পাবো। ক নম্বরে আমরা প্রারম্ভিক মূলধন বের করেছি ৮৮,৫০০ টাকা, ৮৮,৫০০ টাকা, এবং সে বছরের বিভিন্ন সময়ে নতুন করে বিনিয়োগ করেছে আরও ২২,০০০ টাকা, সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন ২২,০০০ টাকা। এবার আমি ৮৮,৫০০ সাথে ২২,০০০ যোগ করি, ৮৮,৫০০ যোগ ২২,০০০ হলো ১,৫০০,০০০ টাকা। এবার ১,৯৮,২০০ থেকে ১,১০,৫০০ টাকা, ১,১০,৫০০ টাকা বাদ দিব। ছিল ১,৯৮,২০০ মাইনাস ১,১০,৫০০, ৮৭,৭০০ টাকা। এবার এখানে আমার সমাপনী মূলধন উত্তোলনের যোগফলের চেয়ে আমার প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধনের যোগফল ছোট হয়েছে, অর্থাৎ উত্তর হয়েছে ঋণাত্মক। আর ঋণাত্মক উত্তরের জন্য আমার হবে মুনাফা বা লাভ। এভাবেই আমাকে একতরফার অঙ্কের সমাধান করতে হবে। আশা করি মনোযোগ দিয়ে তুমি অঙ্কটি দেখেছো, বোঝার চেষ্টা করেছো। যদি দেখে থাকো তাহলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ অঙ্কগুলো বুঝে বুঝে যদি তুমি দেখো তাহলে অবশ্যই তোমার একতরফা নিয়ে কোনো প্রবলেম হবে না। ইদানিং বোর্ড কোশ্চেনে একতরফার অঙ্ক প্রায়শই এসে থাকে। তো আশা করব তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখে বোঝার চেষ্টা করবে। মাধ্যমিক শ্রেণীতে আর কোনো প্রবলেম তোমার ইনশাআল্লাহ হবে না। তো পরবর্তীতে আমি নতুন কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। একতরফার ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তোমাদের যদি কোনো উপকার হয়, অবশ্যই উপকার হলে লাইক দিয়ে ভিডিওটিকে তুমি শেয়ার করে দিবে তোমার বন্ধুদের মাঝে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।